আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। আজকে একজন মায়ের আর্তনাদ শোনাব। তো মায়ের আর্তনাদ আগে দেখে আসি, পরে আমি বিস্তারিত এ বিষয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ। বুঝি আঙুরটা কোনা নসিবে আছে কি করব। ইলার নাম যেটা জেলারাতে সিজার করাইছি, ইলার নামই তো সিজার করেছেন কোথায়? ওই বাউন্ডারি সরাইল আছে না, আমার বাড়ি তো নাসিরনগর তা না হচ্ছে, আর আসল বাড়ি হচ্ছে ছাত্র। আচ্ছা, তিনবার তো সমস্যাটা করছে ওখানেই? ওখানে ও, ওখানে করে আইলা তো ফাইতে। ওরা কি হাসপাতাল? মনোরা হাসপাতাল, নাসিরনগর। ইয়া বাউন্ডারিয়া সরাইল। সরাইল আছে না, এই সরাই। আচ্ছা, তে ওই আমার ইয়ে আবার লয়ে গেছি ব্যথা করে এরপর কত গাটুরা লয়ে যেতাম। এরপর আবার দিয়ে অজ্ঞান হয়ে আছে মরে যেতেছে, আবার লয়ে আসছি বাম্বে ওই আরিফুল ডাক্তারের দ্বারে। আরিফুল ডাক্তারে রুগী নিলে বাসাতে রাইতের ভিতরে বাজান খেয়েও নাই। আমার বায়ানো দাহাডু হাতা হে দেশের বাদ কেমবে খারা কেমন আইব। এরপরে সোয়ালে বাইক গেছি গেছে সোয়ালে দিলে ব্যবস্থা করে রাখতে এখানে আত্মীয় আছি, আত্মীয় পাইতাইছি, আত্মীয় এখানে লয়ে আসছি। অন্য এবার সাইড বাড়াইছি পয়সা লই করলে দুই লিটার ফুজ বাই করছে করে লই লাগাই দিছি। ওরা তো ওখান থেকেই ক্ষতিটা করে দিয়েছে, এই কারণে এই সমস্যাটা। আপনি কি করেন? কাম কাজ করি না, রাস্তা করি না। এখন তো বয়স হয়েছে না, এখন কেমন করবেন? আপনার জন্য জমা দিবেন। আল্লাহ বর্ষা আমাদের জন্য। তিনটা বাচ্চা দিয়ে আল্লাহ বর্ষা আমাদের জন্য দোয়া রাখেন। জি, আসসালামু আলাইকুম। এই মা তার সন্তানকে সিজারিয়ান করার জন্য একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করেছিলেন, মফস্বল কোনো এক হসপিটালে। সিজারিয়ান করতে গিয়ে যে প্রসিডিউর মেনটেন করতে হয়, সম্ভবত সেই প্রসিডিউর মেনটেন করে সিজারিয়ান করতে পারেন নাই বা কোনো সমস্যা ছিল। তখন ডাক্তার এ বিষয়ে রোগীকে কোনো সাজেশন দেন নাই, ডিসচার্জ করে বাড়িতে পাঠিয়ে দেন। এরপরে যখন সমস্যা হয়, তখন যিনি সিজারিয়ান করেছিলেন উনি আরেকজন ডাক্তারের কাছে রেফার করেন। সেই ডাক্তার দেখে বলেন যে এই চিকিৎসা এই মফস্বল এরিয়াতে করা সম্ভব নয়, আপনারা ঢাকায় নিয়ে যান। এরপরই এই রোগী আমাদের হাসপাতালে চলে আসে, মগবাজার ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালে। সেখানে আমাদের একজন ইউরোলজি সার্জন এর আন্ডারে ভর্তি হন। ভর্তি হওয়ার পরে উনি দেখেন যে এখানে বড় ধরনের একটা সমস্যা তৈরি হয়েছে। সিজারিয়ান করতে গিয়ে তার কিডনিতে ইনজুরি হয়েছে। উনি
পরীক্ষা নিরীক্ষা করে এরপর যখন জায়গাটা ওপেন করলেন তখন দেখলেন যে ওখানে অনেক ইনফেকশন হয়ে পুষ ভরে গেছে। তখন উনি পুষগুলি রিমুভ করে অ্যান্টিবায়োটিক দিয়ে ওনাকে বললেন যে এটা 2-3 বার ওপেন করে কাজটি করতে হবে। একবার করার পরে দ্বিতীয়বার আবার ভর্তি হলেন। ভর্তি হয়ে আবার ওপেন করে আবার কিছু টিস্যু কেটে আবার রিপেয়ার করে দিলেন। এরপরেও সমস্যার সমাধান হলেন না। উনি আগেও বলছিলেন যে এটা 2-3 বার এই অপারেশনটা করতে হবে। শেষ পর্যন্ত তৃতীয়বারের মতো আবার ভর্তি হন। ভর্তি হলে প্রথম 2 বারই আমার সাথে এই ভদ্র মহিলার দেখা হয়, কথা হয়। তৃতীয়বার একটু বেশি তার সাথে আমার কথোপকথন চলে। সে খুব কষ্ট করে এই মেয়েটাকে চিকিৎসা করাচ্ছেন। বিভিন্ন মানুষের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে কাজটি করাচ্ছেন। আমার শুনে খুবই খারাপ লাগলো এবং কষ্ট লাগলো যে একজন মা কষ্ট করে তার সন্তানকে এভাবে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করছেন। যে ভদ্রমহিলার সিজারিয়ান হয়েছে ওই ভদ্রমহিলার এটা 3য় নম্বর বাচ্চা, 3য় সন্তান। তো চেষ্টা করছেন সন্তানের মা হিসাবে তার মেয়েকে বাঁচিয়ে রাখার জন্য। তো এই ভদ্র মহিলা উনি দিনমজুর, আমাকে বলেছেন দিনমজুর। আগে গ্রামগঞ্জে মাটির কাজ করতেন, যা একজন মায়ের জন্য খুবই কষ্টদায়ক। তার হাজবেন্ড নেই। তো আমার গলা শুকিয়ে আসছে, গলা দম বন্ধ হয়ে আসছে যে একজন মা কত কষ্ট করে তার সন্তানকে এভাবে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন। আজকে যখন উনি বিলেতে আসেন, অনেক টাকাই বিল হয়েছে, মেডিসিন অনেক টাকার, অ্যান্টিবায়োটিক লেগেছে, কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, এরপরে কেবিন ভাড়া, ডাক্তারদের অপারেশন চার্জ। আমি সার্জনকে বললাম যে স্যার এই পেশেন্টটা নেহাত গরিব, আপনারা জানেন। তো উনি বললেন যে হ্যাঁ সৌরভ ভাই আমিও জানি রোগীটা অনেক গরিব, তো তারপরেও আমাদের সামান্য কিছু টাকা রেখে বাকিটা আপনি ডিসকাউন্ট করে দেন। তো উনি সামান্য কিছু টাকা ওনাদের জন্য রাখলেন এবং আমাকে বললেন যে হাসপাতালের ম্যানেজমেন্টের সাথে কথা বলে দেখেন কতদূর কী করা যায়। আমি আমাদের এএমডি স্যারের, এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর স্যারের শরণাপন্ন হলাম। তাকে ভদ্রমহিলার একটা ছবি আমি হোয়াটসঅ্যাপে দিলাম যে দেখেন কত অসহায় একজন মা তার সন্তানের জন্য চেষ্টা করছে। আমি দাবি করছি আপনার কাছে যে এই গরিব অসহায় মানুষটার জন্য হাসপাতাল থেকে একটা ডিসকাউন্ট করার জন্য। উনি আমার কথায় বেশ কিছু টাকা ডিসকাউন্ট করে দিলেন। তো উনি বেশ খুশি হলেন। খুশি হয়ে আমাদের হাসপাতালের জন্য দোয়া করলেন, আমাদেরকে বললেন যে আল্লাহ আপনাদের ভালো করুক। কিন্তু আমার কথা হলো যে একজন সন্তান বা একজন মা তাদের সাথে সম্পর্ক কতটুকু, এখান থেকেই তার প্রমাণ মেলে। আমরা যারা টাকার লিপ্সায় লোভে অনেক কাজ করে থাকি, আমরা যে কাজ পারি না সে কাজও হাতে নেই। আমার কথা হলো যেখানে আমি কাজটা পারবো না সেখানে সে কাজটায় আমি হাত কেন দিই। এরকম একটি ঘটনা
আমার এক মামাতো বোনের ব্যাপারে ঘটেছিল। আমার এলাকায় একটা হাসপাতালে সিজারিয়ান করা হয়েছিল। হওয়ার পরে অবস্থা খুব খারাপ দেখে ওখানকার ডাক্তার রেফার করে দেয় ঢাকা কিডনি হাসপাতালে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজেস, ওখানে রেফার করে। তো ওখানে রোগীর অবস্থা দেখে তারা ভর্তি না নিয়ে ঢাকা মেডিকেলে রেফার করে। ইন দি মিন টাইমে আমাকে আমার মামি ফোন দেয় যে সৌরভ, তোমার বোনের এই অবস্থা, এখন কি করব। আমি তাৎক্ষণিক তাকে বললাম যে আমার হাসপাতালে নিয়ে আসেন, আমরা চেষ্টা করে দেখি যে কি করা যায়। মামি আমাকে ফোনে জানালেন যে ওর অবস্থা খুব একটা ভালো না, শুধু দমটুকুই আছে, আর কিছুই নেই। এখন আমরা বাড়িতে নিয়ে যাব না কি করব। আমি বললাম যে আমার এখানে নিয়ে আসেন, আমরা একবার চেষ্টা করে দেখি আমাদের সাধ্যের মাধ্যমে, আল্লাহ যদি সহায় হয় চেষ্টা করা যেতে পারে। ওনারা আমার কথা শুনে আমাদের হাসপাতালে আসলেন এবং চিকিৎসার যত চেষ্টা আমাদের স্যাররা, ম্যাডামরা চেষ্টা করে গেলেন। আমি প্রায় 1.5 মাস কি 2 মাসের মতো আমার হাসপাতালে আমার বোনটা ভর্তি ছিল। প্রফেসর ডাক্তার আল কামাল আব্দুল ওয়াহাব স্যার এবং প্রফেসর ডাক্তার মেহরুন্নেসা, এদের চেষ্টায়, মানে খুবই আন্তরিকতার চেষ্টায় আলহামদুলিল্লাহ আমার বোনটা আল্লাহর অশেষ রহমতে বেঁচে যান। এরপরে এই যে ঘটনাটা ঘটলো, এজন্য দায়ী কে? দায়ী ব্যক্তিদেরকে কি আমরা চিহ্নিত করতে পারছি? সমাজে এরকম অহরহ ঘটনা ঘটছে, তো এর কোনো সমাধান আমাদের কাছে নেই। এটা সামাজিক অবস্থান থেকে সবার এই চেষ্টায় এগিয়ে আসা দরকার, এর সমাধানে আগে এগিয়ে আসা দরকার। এটাই আমার শেষ কথা। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, সুন্দর রাখুক, আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।